ফেলি যে ফিতরা এবং জাকাত একই জিনিস, কিন্তু লাখে আপনি প্রতি বছর যে ইনকাম করছেন আয়ের, যারা সম্পদশালী রয়েছেন আয়ের 1 লক্ষতে 2,500 টাকা দিতে হবে, অর্থাৎ 2.5% জাকাত দিতে হয়। আপনি 20 লক্ষ টাকা প্রতি বছর ইনকাম করলে 50,000 টাকা দরিদ্রদের দিচ্ছেন কিনা বা আমরা দিচ্ছি কিনা সেগুলো দেখার বিষয় রয়েছে। বিশেষ করে আত্মীয় স্বজন, কাছের প্রতিবেশীর আত্মীয় স্বজন, এলাকার গ্রামের মহল্লার যারা দরিদ্র রয়েছে তাদেরকে টাকা দেওয়া হচ্ছে কিনা। এখন ফিতরার যে অ্যামাউন্ট সরকার নির্ধারণ করে দেয় সর্বনিম্ন এবং সর্বোচ্চ, এগুলো টাকা দিয়ে মনে করি যে আমরা জাকাত দিয়ে দিচ্ছি। সো জাকাত এবং ফিতরার, জাকাত হচ্ছে যারা সম্পদশালী রয়েছেন তারা জাকাত দিতে পারেন, এবং ফিতরা হচ্ছে শরীরের জন্য। রমজান মাসে আমরা যে রোজা রাখছি, আমাদের রোজা কোনোভাবে যদি ঘাটতি থাকে, আমাদের অজান্তে কোনো ত্রুটি থাকে, ভুল ত্রুটি শারীরিক যে শরীরের জন্য আমরা রোজার জন্য মূলত ফিতরা দিয়ে থাকি, এবং জাকাত দিয়ে থাকি মূলত সম্পদের জন্য। অতিরিক্ত সম্পদ হয়ে গেলে দরিদ্রদের জাকাত দিতে হয়। আরেকটা বিষয় হচ্ছে সদকা। সদকা যে কোনো ব্যক্তি দিতে পারেন, এখানে দরিদ্র, সম্পদশালী বা মধ্যবিত্ত, নিম্নবিত্ত, উচ্চবিত্ত যারা রয়েছেন সবাই দিতে পারেন। শান্তির মাত্রা বৃদ্ধি করতে হলে মূলত কি করতে হবে? দুর্নীতি থেকে নিজেকে গুটিয়ে আনতে হবে। কারণ দুর্নীতি এমন একটা বিষয়, এককভাবে দুর্নীতি থেকে নিজেদের কন্ট্রোল করা সম্ভব না। এখন দুর্নীতি জ্বালাওভাবে দেখা যাবে আপনার সন্তান, আপনার ছেলে মেয়ে বা আত্মীয় স্বজন, ভাই, বাবা, মা, বা শ্বশুর বাড়ি, নিজের বাড়ি বা দাদা বাড়ি, নানা বাড়ি, ফুফা বাড়ি, ফুফা, খালা, ফুফা বলেন আর মামা বাড়ি বলেন, সবাই কিন্তু কোনো না কোনোভাবে ইনভলভ হয়ে যাবেন। দুর্নীতির এমন একটা বিষয় দেখবেন, আপনি দুর্নীতিগ্রস্ত না, কিন্তু আপনার কোনো ব্যক্তি দুর্নীতি থাকার কারণে আপনি হসপিটালে যাচ্ছেন, সরকারি থেকে আপনি বড় রোগের চিকিৎসা নিচ্ছেন, সেখানে 50,000 টাকার বিনিময়ে আপনার 1 লক্ষ টাকা দিতে হতে পারে। সো আপনি আপনার অজান্তে দেখতে পারবেন যে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন। এজন্য সবাই মিলে যেন মুদ্রাস্ফীতি কন্ট্রোল করতে পারি, এগুলো বোঝার বিষয় রয়েছে। আর মুদ্রাস্ফীতি কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, কারণ বিগত 50 থেকে 55 বছরে যে টাকার মান কমেছে, ভবিষ্যতে যেন এরকম 50 বছর পরে যাতে টাকার মান এরকম ঢালাওভাবে এত বেশি না কমে। কারণ টাকার মান যখন কমবে তখন মানুষের জনজীবনে অনেক বেনিফিট থেকে নিজেদের বঞ্চিত রাখতে হবে, অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবো। বিভিন্ন দেশ যেগুলো হ্যাপিনেসের ক্ষেত্রে আমরা দেখেছি, যদিও গত পর্বে বলেছিলাম যে 129তম দেশে বাংলাদেশের যে স্তর রয়েছে, এটার কয়েক ধাপ পিছিয়ে, 5 ধাপ পিছিয়ে 134তমতে আমরা নেমে গেছি। অর্থাৎ হ্যাপিনেসের ক্ষেত্রে আমাদের হ্যাপিনেস কমছে, অর্থাৎ দুঃখের মাত্রা বাড়ছে। এর কারণ হচ্ছে অনেক বিষয় রয়েছে এখানে, বায়ু দূষণ থেকে শুরু করে শব্দ দূষণ বা পানি দূষণ, অর্থাৎ ওয়াটার পলিউশন, এয়ার পলিউশন বা সাউন্ড পলিউশন, এই তিনটা যে দূষণের কারণে আমরা জীবনযাত্রার মান কমে যাচ্ছে,